আপনারা জানেন যে আমাদের একজন প্রযোজক ইকবাল হোসেন জয় গত ঈদে তার ছবিটি সিনেপ্লেক্সে চালানোর জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করেছিলেন। তখন ওনারা বলেছেন ছবিটা ঈদে না চালিয়ে ঈদের পরে একটা ডেট দেখে ওনারা খুব ভালোভাবে ছবিটি চালিয়ে দিবেন। কারণ হচ্ছে যে ঈদে অনেকগুলো ছবি আসছে, সেখানে হয়তো তাকে সেইভাবে শো দিতে পারবে না। এটাই ছিল বক্তব্য, কথাবার্তা আমাদের ইকবাল হোসেন জয় এবং সিনেপ্লেক্সের কর্মকর্তাদের সাথে। হ্যাঁ, মালিক যিনি সিনেপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবুর রহমান রুহেল এমপি, ওনার সাথে সরাসরি কথা হয়েছিল। এরপরে যখন উভয়ে কথা বলে একটা মুক্তির ডেট ঠিক করা হলো, রিলিজ ডেট ঠিক করা হলো, তখন দেখা গেল যে ছবিটা যখন প্রযোজক নিজেই তার কাছে যখন দর্শকরা বা তার শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞেস করছে সিনেমাটা দেখতে যাবে হলে, কোথায় চলছে, তো তখন তিনি আর এটার কোনো সদুত্তর দিতে পারেননি। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে একটা নভ থিয়েটার একটা জায়গা আছে বিজয় সরণির, সেখানে সমরাস্ত্র জাদুঘর সম্ভবত, সেইখানে একটা সিনেপ্লেক্স আছে। এবং সত্যিকার অর্থেই ওইখানে যে একটা সিনেপ্লেক্স আছে, আমিও প্রযোজক হিসেবে এত বছর ধরে আমি এই প্রথম জানলাম। আর আমার যে প্রযোজক ইকবাল, যার ছবিটা রিলিজ হয়েছিল, সেও প্রথম জানলো যে এই সমরাস্ত্র জাদুঘরে একটা সিনেপ্লেক্স আছে। তো সেই জায়গাটাতে শো দিয়েছে। তো আমরা এই সিনেমার ব্যবসা করি, আর একটা শো দিয়েছে নাইট শোর মতো একটা সময়, সেইটা বোধহয় সনি সনি স্কোয়ারে সনি স্কোয়ারে, যেইখানে টিকিটের দাম 500 টাকা। সবচেয়ে হায়েস্ট যে টিকিটটার দাম, সেই হলে সেই সিনেমাটা দিয়েছে, তাও আবার নাইট শোর মতো শোতে। তো আমরা এতকাল ধরে, এতদিন ধরে আমরা এই সিনেমা হল নিয়ে, সিনেমা হলের সংকট নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরাই কিন্তু কোনোদিন জানি না যে এই সমরাস্ত্র জাদুঘরে কোনো সিনেপ্লেক্স আছে। তাইলে দর্শক জানবে কোত্থেকে? দর্শক জানবে কোত্থেকে? তাহলে আমরাই তো জানি না। আমি নিজেই জানি না যে আমরা এত আন্দোলন সংগ্রাম করছি সিনেমা হল নিয়ে, এত আন্দোলন সংগ্রাম করছি আমরা চলচ্চিত্র নিয়ে, আমরাই জানি না। তাহলে এই যে আলোচনা করে তাকে, তার ছবিটা যে ঈদের থেকে তাকে তার এই রিলিজ বন্ধ করা হলো এবং দুজনে পরামর্শ করে ঈদের পরে রিলিজ করলো, তাহলে সেই সুবিধাটা কোথায় দিল? তাও 2টা শো, ঈদের পরেও 2টা শো। তো এই যে একটা এই সহযোগিতা বলেছে যে ঈদের পরে সহযোগিতা করবে, সেই সহযোগিতার রূপ হচ্ছে এরকম, ধরন হচ্ছে এরকম যে 2টা শো, একটা শো 500 টাকার টিকিট, আর একটা শো ওই হল কেউ চিনে না। তাহলে এই যে প্রযোজকটাকে এইভাবে কি সহযোগিতা করলেন, এইভাবে তাকে যে সর্বশান্ত করলেন তার এই ছবিটা, এটা তো ঠিক হয়নি। এইটার বিরুদ্ধেই আজকে সেখান থেকেই শুধু এক ইকবাল নয়, এরকম আমাদের সমস্ত প্রযোজকের সাথে একই ব্যবহার করা হচ্ছে, একই বিহেভ করা হচ্ছে। প্রতিটা ঈদে সমস্ত প্রযোজকের কাছ থেকে, ম্যাক্সিমাম প্রযোজকের কাছ থেকে একটা ফোন পাই, বারবার ফোন পাই যে সিনেপ্লেক্সের এই যে যিনি এইটা
দেখাশোনা করেন ওই যে ম্যানেজার মহিলা, ওনাকে ফোনে পাওয়া যায় না, উনি কাউরে ফোনও ধরেন না, উনি নাকি সব কিছু দেখেন, দেখাশোনা করেন, ওনার ফোন আর আমাদের কোনো প্রযোজকও পায় না, ওনাকে ধরতেও পারে না। আর হচ্ছে যে এইটা ওনরা নিজেরা কোনটা চালাবে নিজেরা ঠিক করে, আর কাউরে ফোনও ধরে না, সেটা তো হতে পারে না। আর হচ্ছে যে এই যে আমরা এত বছর ধরে আমরা সিনেমা রিলিজ করি, এইখানে একটা ট্রেন্ড চালু হয়ে গেল, একটা প্রথা চালু হয়ে গেল যে কোনো সিনেমা একটা করে শো দেয় সারাদিনে। আমরা তো এটা কোনোদিন দেখিনি। আমাদের সিনেমা যে হলে রিলিজ হয়েছে সারা সপ্তাহ সে একই ছবি চলেছে সারা সপ্তাহ, এবং তারপরে যদি ছবির রেজাল্টের উপরে ছবির পরবর্তী সপ্তাহ, তারপরের সপ্তাহ, অথবা রেজাল্ট ভালো না হলে পরে আবার নতুন ছবি ধরা, এইভাবেই তো চলে আসছে। এই একটা করে শো দিয়ে, এই দুটা করে শো দিয়ে একটা চলচ্চিত্র কিভাবে বাঁচানো যাবে আপনারা বলেন? এই যে ওনরা যে এই সর্বনাশী খেলা খেলতেছে, এই সর্বনাশী খেলা তো আমাদের প্রযোজকদের সর্বশান্ত করছেন। এটা তো আমরা চাই না, এটা তো আমরা হতে দিব না। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি ছবি আপনারা চালান, আমাদের কোনো বক্তব্য নেই, আপনারা দেখে শুনেই চালান, কিন্তু আমাদের ছবি চালাতে হবে, এবং প্রত্যেকটা ছবির যে ছবি চালাবেন আপনাদের অনেকগুলো সিনেপ্লেক্স, সবগুলো ছবি সব সিনেপ্লেক্সে চালাবেন না, এক একটা সিনেপ্লেক্সে এক একটা ছবি চালাবেন। একটা করে শো, দুইটা করে শো দিয়ে আমরা আর ছবি চালাবো না। এরপরে আসেন যে পাবলিসিটির ব্যাপারে। পাবলিসিটি, তারা নিজেরা কোনো পাবলিসিটি করে না, তারা অনলাইনে পাবলিসিটি দিয়ে দেয়। তো একটা সিনেমা, আমাদের দেশ বলেন অনলাইন ব্যবহার করে কতজন পাবলিক বা কতজন জনগণ তারা অনলাইনে অভ্যস্ত বা অনলাইন ব্যবহার করেন বলেন? কত পার্সেন্ট? আমার মনে হয় না 15%, 20% যারা অনলাইনে দেখে সব কিছু করে, অনলাইনে দেখে সিনেমার টিকিট কাটে, অনলাইনে শপিং করে, অনলাইনে আপনার হচ্ছে যে এই রেস্টুরেন্টের বুকিং দেয়, এগুলো তো এখনো আমাদের দেশে সেই ট্রেন্ড চালু হয়নি। এই যে অনলাইন, আপনারা ছবিটা চালাবেন, ছবির জন্য তো কিছু খরচ আপনারা করবেন, আপনারা কেন আপনাদের পাবলিসিটি দিতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা আপনাদের মতো অনলাইনে দিয়ে বসে থাকলেন, মানুষ আসবে, অনলাইনে ঢুকবে, ঢুকে দেখবে, দেখে বাস চলে যাবে, আপনাদের কাজ শেষ। কিন্তু ক্ষতিগ্রস্ত তো প্রযোজক, তার ছবিটা যত, আপনারা জানেন যে প্রচারেই প্রসার, একটা ছবির যত প্রচার হবে যতই প্রচার হবে ততই প্রসার হবে, ততই দর্শক আসবে। সো সেই কাজটা আপনারা করেন না, এটাও একটা আপনাদের বিরুদ্ধে অনেক বড় অভিযোগ, গুরুতর অভিযোগ। এরপরে আসেন হচ্ছে মূল জায়গাটাতে। তার আগে আমাদের বক্তারা বলে গেছেন, পূর্ববর্তী বক্তারা, অনিয়মের কথা, যে একটা লাইসেন্স সিনেমা হল পেলে সেই লাইসেন্সের ক্রাইটেরিয়া কি, নীতিমালা কি, সেখানে স্পষ্ট বলা আছে 15% থেকে 20% ইংলিশ ছবি চালাবেন, ইংরেজি মুভি, অথবা অন্যান্য ভাষার মুভি যেটা নিয়মে পড়ে, আর 80% আমাদের লোকাল মুভি চালাতে হবে। এটা আপনারা জানেন, পূর্ববর্তী বক্তারা বলেছেন যে পুরাটাই আপনারা উল্টা করেন, আপনারা 80% ইংরেজি ছবি বা ভিন্ন ভাষার ছবি চালান, আমাদের 10% আমাদের বাংলা ছবি আপনারা চালান না। এটাও আপনাদের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ, এইটার সমাধানে আসতে হবে। এবং সর্বশেষ যেটা, সর্বশান্ত করার জায়গা যেটা, সেটা হচ্ছে শেয়ার মানি। আপনারা জানেন 400 টাকা, 450 টাকার একটা টিকিট বিক্রি হয়, সেই টিকিট থেকে প্রযোজককে দেওয়া হয় মাত্র 65 টাকা।
60 টাকা 65 টাকা। একটা ছবি 65 টাকা। আপনি যে টিকিট আছে, আপনার টিকিটে আমরা দেখি, খেয়াল করে দেখি যে এয়ার কন্ডিশন 120 টাকা। আমরা দেখি ক্লিনিং চার্জ 120 টাকা, এরকম অনেক। আর হচ্ছে যায় প্রবেশ মূল্য 120 টাকা। সবার শেষে ছবির দাম কিন্তু 400 450 টাকা। আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে 120 টাকা করে যদি এক একটা দর্শকের কাছ থেকে আপনি একটা শোতে নেন, আপনার শোটা যদি হাউসফুল হয়, দর্শক পরিপূর্ণ হয়, তাহলে আপনার সিট যদি থাকে 250 300, তো 300টা লোক দিচ্ছে কত টাকা? তো আপনার 2 ঘন্টা ছবিটা দেখার পর আপনার ইলেকট্রিক বিল কয় টাকা আসে? আমার তো মনে হয় না যে 2-3 টাকা করে মাথাপ্রতি এক একজনের ইলেকট্রিক বিল আসার কথা না, 2-3 টাকার বেশি। সেখানে আপনারা নিচ্ছেন কত? মাথাপ্রতি 120 টাকা করে। এবং আপনার যেদিন হলটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সেদিন থেকে ওই এসি তো চলতেছে। আপনি নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, মেইনটেনেন্স চার্জ নিয়েই যাচ্ছেন। মানে এটার সৃষ্টির পর থেকে এটার আর কোনো ইয়ে নাই, এটা ও মানে নিতেই থাকবে। সেম ক্লিনিং তো আপনার হল, আপনি তো করবেনই। আপনি ক্লিনিং করবেন না আপনার হল? আপনি এই মেইনটেনেন্স আপনি করবেন, আপনার এই ইলেকট্রিক বিল দিবেন, এগুলো দিবেন। তা নইলে আপনার কাছে আমি ছবি দিব কেন? আর আপনি কেন হল মালিক হবেন? আপনার যদি কোনো ইনভেস্ট না থাকে, সব কিছুই যদি প্রযোজকরা দেয়, তাহলে আপনার এই হলে ইনভেস্ট কিসের? আপনার তাহলে কিসের ব্যবসা? তাহলে তো আপনি আমাদের মাথায়, প্রযোজকের মাথায় আমাদের প্রোডাক্ট, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন আপনারা। সেই সুযোগ আর দেওয়া হবে না। এই আমাদের অচিরেই আমাদের সাথে শেয়ার মানি নিয়ে বসতে হবে। এইটাই হচ্ছে মোটামুটি এখন আমাদের গাইডলাইন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান, যিনি আজকে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের উপস্থিত হয়ে আজকে আমাদের এই প্রযোজকদের সাথে মত বিনিময়, উনি সংগঠনের আমাদেরকে সমৃদ্ধ করেছেন। এবং তিনি আনঅফিসিয়ালি তিনি আমাদের প্রত্যেকটা জায়গায় তিনি কাজ করছেন এই চলচ্চিত্র উন্নয়নের জন্য। আমরা যেখানেই তাকে দরকার হচ্ছে, আমরা ডাকলে তাকে পাচ্ছি। আজকে আপনারা তার কাছ থেকে অনেক কথা শুনেছেন, অনেক শুভঙ্করের ফাঁকি শুনেছেন। আমরা তো জানি না। আজকে যে নামটা বলেছেন এসভিএফ, আজকে যে নামটা বলেছেন, আপনারা তো কেউ এসভিএফ বললে চিনবেন না, কিন্তু এর পুরা নামটা বললে আপনারা সবাই চিনবেন। সেটার নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এই শ্রী ভেঙ্কটেশ ফিল্ম কলকাতাতেই তাদেরকে বলা হয় মারোয়ারি। কলকাতার যারা প্রডিউসার তারাও তাদেরকে মেনে নেয় না, তাদেরকে মারোয়ারি হিসাবে চিহ্নিত করে। সেই মারোয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায়, তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রি? তাহলে ওরা ওইখানে প্রোডাক্ট বানাবে। দেখেন, আমাদের আদনান বলেছে যে সেখানেই শুটিং হচ্ছে, সেখানেই সমস্ত ছবি তৈরি হচ্ছে আমাদের 1-2 আর্টিস্ট নিয়ে, আমাদের সমস্ত কিছু রাজস্ব ফাঁকি দিয়ে। ইভেন দ্যাট আমার তো মনে হয় যে আমাদের যে বিনিয়োগ বোর্ড আছে, এই বিনিয়োগ বোর্ডেও তারা কোনো এন্ট্রি করে নাই। কারণ বিনিয়োগ বোর্ডে এখানে ব্যবসা করতে হলে, এখানে তাদের নামে ব্যবসা করতে হলে বিনিয়োগ বোর্ডে তাদের এখানে এন্ট্রি লাগবে, বিনিয়োগ বোর্ডের সদস্য হতে হবে এবং ট্যাক্সের সমস্ত বিষয় ক্লিয়ার করে সেইখানে ছবি বানাতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সেখানে ট্যাক্স আর বিনিয়োগ বোর্ড সেটা বাদই দিলাম। আজকে যে প্যাকেজ ছবি, সমস্ত আমাদের টেকনিশিয়ান, সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ান ওখানে যে কাজ করতেছে, করে একটা ফুল প্যাকেজ করে নিয়ে এসে এখানে রিলিজ দিচ্ছে। তাহলে তো এটা আমাদের কি হলো? তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রি বিরান ভূমি হয়ে যাচ্ছে। এটা আজকে আমাদের এই আরশাদ আদনান আমাদের চোখ খুলে দিয়েছে। এটা নিয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে। এই ব্রিটিশ বেনিয়ার থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি উদ্ধার করতে হবে। আমরা কোনো অবস্থায়
এই মারোয়ারিদের আমাদের এই বাংলাদেশে বিজনেস করে আমরা এখানে খেতে দিব না, আমরা এখানে জায়গা দিব না। এর আগেও আমরা ধানুকাদের এই ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়েছি, আমরা এই মারোয়ারিদেরও এই ইন্ডাস্ট্রি থেকে তাড়াবো ইনশাল্লাহ। এবং সেই লক্ষ্যেই আমি বলবো যে আপনারা আমাদের 19 সংগঠনের যারা এখানে নেতৃবৃন্দ আছেন, আমাকে একটা সমর্থন দিবেন। আপনাদের কাছে সমর্থন চাই। সেটা হচ্ছে যে আমাদের এই সংগঠন আরও শক্তিশালী করার জন্য আমরা একটা প্রস্তাব রাখবো। এটা আমরা যদিও আমরা অফিসিয়ালি পরে মিটিং করে করব, কিন্তু আপনাদের আজকে সবার সামনে আজকে একটা প্রস্তাব রাখবো। আপনারা আমাদের 19 সংগঠনের সবাই আছেন, আমরা দেখছি উপর নিচে। আমরা আজকে আমাদের এই 19 সংগঠনের শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য, আপনারা বলছেন, অনেক বক্তা বলেছেন যে আপনারা প্রাইম মিনিস্টারের কাছে যাবেন। আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে, আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে, আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত যাওয়া লাগবে না। আমি বললাম যে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে, আমরা তাকে নিয়ে আমরা যাব। এই জন্য 19 সংগঠনের কাছে আমি একটা দাবি করছি, একটা প্রস্তাব করছি। আমরা আমাদের এই 19 সংগঠনের প্রধান আমরা আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা আমরা করব। আপনারা হাত তুলে সবাই রাজি? পাস। আমরা সেটা পরে মিটিং করে এটা আমরা অফিসিয়ালি তাকে জানাবো। তো এখন হচ্ছে যে আমরা সব কিছু বললাম আমাদের কর্মসূচি। এবার আসি কর্মসূচিতে। কর্মসূচি হচ্ছে যে আমরা আজকে প্রযোজকদের সাথে মতবিনিময় করলাম। আমরা পরবর্তীতে হল মালিকদের সাথে আমরা মিটিংয়ে ডাকবো। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করব। আমাদের আন্দোলন সিনেপ্লেক্সের বিরুদ্ধেই হবে, কিন্তু আমাদের যেন কেউ বলতে না পারে যে আমরা হটকারী আন্দোলন করেছি। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করব। যার পরবর্তী স্টেপ হবে আমরা হল মালিকের সাথে বসবো। আমরা হল মালিকদের চিঠি দিব, সিনেপ্লেক্সের সাথে চিঠি দিব, আমরা তাদেরকে পত্র দিয়ে মিটিংয়ে ডাকবো। মিটিংয়ে ডেকে আমরা তাদের সাথে বসে আমাদের এই বিষয়গুলো আমরা তাদেরকে জানাবো এবং এগুলা সমাধান করার জন্য তাদেরকে বলবো। যদি সমাধান না হয় আমরা তারপরে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের রাষ্ট্র আছে, আমরা তাদেরকে জানাবো, রাষ্ট্রযন্ত্রকে জানাবো। কারণ এখানে রাষ্ট্রেরও বিষয় আছে, যেহেতু লাইসেন্সটা রাষ্ট্র দিয়েছে এবং রাষ্ট্র সেখানে বলে দিয়েছে নীতিমালাতে যে তারা 15%-এর বেশি ছবি চালাতে পারবে না, 20%-এর বেশি চালাতে পারবে না। ওনাদেরকে জানাবো। তারপরেও যদি কোনো কথা না শুনে আমরা এই সমস্ত সিনেপ্লেক্সের ছবি দেওয়া বন্ধ করে দিব। আমরা আর কোনো ছবিই দেব না। আমরা এই সিনেপ্লেক্স আমাদের ছবি ছাড়া কিভাবে চলে, এবং এই সিনেপ্লেক্স আমাদের এই নীতিমালার মধ্যে চালাতে হলে নীতিমালা বলেন যে ওনরা বাংলা ছবি, ওনরা আমাদের বাংলা ছবির মান নেই, আমাদের বাংলা। আপনারা তো সারা মাসকে মাস আপনারা প্রিয়তমা চালাইছেন না, আপনারা পরাণ চালাইছেন না মাসের পর মাস, আপনারা হাওয়া চালাইছেন না মাসের পর মাস, আপনারা গোলই চালাইছেন না, আপনারা চালাইছেন না, আপনারা যে দিনদা ডে চালাইছেন না। তাইলে আবার বলেন কেন যে বাংলা ছবির মান সম্মত হয় না? সবগুলোই কি হাতের 5টা আঙ্গুল কি এক না? তো আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব যে ওই যে নীতিমালা, আপনার লাইসেন্সের নীতিমালা মতো চলতে হবে। আপনি চালান, 15% ছবি চালাবেন, আমরা দাঁড়াই থাকবো। 15%-এর বেশি 1% চালাবেন, আমরা ধরে বসবো। আমরা আপনাদেরকে জ্বালাও পোড়াও করতেও যাব না, আপনাদের ভাঙচুর করতেও যাব না, আমরা আমাদের ছবি দিব না। কিন্তু আপনি ছবি কিভাবে চালান সেইটা কিন্তু আমরা বুঝে নেব, আমরা সেইটা বুঝে নেব আমাদের এই ইয়ার থেকে।